বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে নেত্রকোনার খালিয়াজুড়িতে প্রধানমন্ত্রী দুপুরে বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। রাজধানীতে উন্নতি নেই বাস সিস্টেমের, সীমাহীন দুর্ভোগে যাত্রীরা। কৌশলগত গণপরিবহন পরিকল্পনা অনুযায়ী বাস সিস্টেম সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। বার্ষিক বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় কোনো অংশগ্রহণ নেই দেশীয় চামড়া শিল্প ব্যবসায়ীদের। আনুষ্ঠানিকভাবে না হলেও ব্যক্তি পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা হয় বলছে এনবিআর। এবং সব শর্ত পূরণ করে আবারও ইউরোপে আম রপ্তানি করছে বাংলাদেশ। প্রণোদনার দাবি ব্যবসায়ীদের, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নেত্রকোনার খালিয়াজুড়িতে। সকাল 10টার দিকে জেলাটিতে পৌঁছান তিনি। তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি কলেজটির মাঠে নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রাণচঞ্চল ফিরে এসেছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝেও। তাদের আশা, জনপদে নতুন ফসল ওঠা পর্যন্ত ত্রাণ সহায়তা, ঋণ মওকুফ এবং স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেবেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ কার্যক্রম ও সবার সকল প্রস্তুতি আগেই নিয়ে রাখে স্থানীয় প্রশাসন। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া সভাস্থল ও জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গত 1 এপ্রিল বাঁধ ভেঙে নেত্রকোনার হাওর অঞ্চল মদনমোহনগঞ্জ খালিয়াজুড়ির 70,000 হেক্টর জমির কাঁচা পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। রাজধানীতে মেট্রো রেল কিংবা ফ্লাইওভার নির্মাণের দিকে বিভিন্ন সংস্থার যতটা ঝোঁক আছে তার কানাকড়িও নেই বাস সিস্টেম নিয়ে। অথচ মেট্রো রেল বাস্তবায়িত হলেও ভবিষ্যতে যাত্রী পরিবহনের মূল চাহিদা মেটাতে হবে বাস সার্ভিসকেই। এমন মত দিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু মেট্রো রেল বা বিআরটি এর অপেক্ষায় না থেকে কৌশলগত গণপরিবহন পরিকল্পনা বা আরএসটিপি অনুযায়ী বাস সিস্টেম সংস্কারে হাত দেওয়া উচিত সংশ্লিষ্টদের। তাফসির বাবুর রিপোর্ট। দিনের পর দিন এভাবেই চলছে ঢাকার পরিবহন ব্যবস্থা। যানজট, বাসের স্বল্পতা, ভাড়া নৈরাজ্য আর চলাচলের বিশৃঙ্খলা মিলিয়ে প্রায় অকেজো এই পরিবহন ব্যবস্থা আর কতদিন, এমন প্রশ্নের যেন উত্তর নেই কারো কাছে। সব জায়গায় তো সমস্যা, আপনার ড্রাইভাররা স্কিল না, কষ্ট দুর্ভোগ এটা মনে হয় যে আপনার করতে হবে সবসময়। লাঘব বোধহয় মানে আশা করা যায় না। বাস্তবতা হচ্ছে ঢাকার গণপরিবহন নিয়ে প্রথম মহাপরিকল্পনা বা এসটিপি প্রণীত হয় 2004 সালে। তবে নানা কারণে এর বাস্তবায়ন আটকে যাওয়ায় 2015 সালে তা সংশোধন করে তৈরি করা হয় আরএসটিপি। ঢাকার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আরএসটিপিতে মেট্রো রেল 3টি থেকে বাড়িয়ে করা হয় 5টি আর বিআরটি রাখা হয় 2টি। এর মধ্যেই মেট্রো রেল 6 এর কাজ শুরু হলেও বাকি পরিকল্পনা বাস্তবায়িত হবে 2035 সাল নাগাদ। কিন্তু ততদিনে কি অবস্থা দাঁড়াবে নগরবাসীর? এগুলার তারিখ হইল আপনার 2035 সাল নাগাদ শেষ হবে। তো 2035 পর্যন্ত আমরা কি করব? সুতরাং বাস সিস্টেমকে রেখে আগিয়ে যেতে হবে কাজ। ঢাকা শহরের টোটাল যেই পরিবহন চাহিদাটা থাকবে তার মাত্র 17% এই বিআরটি এবং এমআরটি দিবে। বাস কিন্তু তখনও 40% এই পরিবহন চাহিদাটার সেবাটা দিবে। তারা বলছেন, বাস সার্ভিস নিয়ে নতুন কোনো পরিকল্পনার দরকার নেই, বরং আরএসটিপিতে বাসের জন্য যে পরামর্শ দেয়া আছে তা বাস্তবায়ন করলেই চেহারা পাল্টে যাবে গণপরিবহনের। বাস রুট ফ্র্যাঞ্চাইজ করে সীমিত সংখ্যক কোম্পানি দিয়ে তার গতি বাড়ানোর জন্য তাকে একটু গুরুত্ব দিতে হবে রাস্তার মধ্যে। এবং গুরুত্ব হিসাবে বলা ছিল এখানে একটা ডেডিকেটেড লেন করে দেওয়া। রাজধানীর উত্তরা থেকে মহাখালী হয়ে এই লম্বা রুট ধরেই বাস্তবায়ন হওয়ার কথা ছিল অল্প সময়ে অধিক যাত্রী পরিবহনে সক্ষম বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি। কিন্তু এই রুটের মাঝখানেই এই মগবাজার মৌচাক ফ্লাইওভার গড়ে ওঠায় এখন সেই প্রকল্প একরকম বাতিলের খাতায়। বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখন নগর জুড়ে এরকম নতুন নতুন প্রকল্প গড়ে ওঠার আগেই
যদি বিআরটি আর বাস সিস্টেমকে সংস্কার করা না যায় তাহলে ভবিষ্যতে আর তা কখনোই সম্ভব হবে না। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনার খালিয়াজুড়িতে এই মুহূর্তে ত্রাণ বিতরণের আগে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিকিৎসা পাবে, ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পাবে, জীবন পাবে, গৃহহারা মানুষ ঘর পাবে এবং প্রত্যেকেই উন্নত জীবন পাবে। এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। আজকে দিনে আমি তার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, ৩০ লক্ষ শহীদ, তাদের প্রতি আমার ২ লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা। দর্শক, নেত্রকোনার খালিয়াজুড়িতে এই মুহূর্তে ত্রাণ বিতরণের আগে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। দেশের অন্যতম সম্ভাবনাময় খাত চামড়া শিল্প, যেখানে প্রায় 50 লাখ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ শ্রমের সৃষ্টি হয়েছে বাৎসরিক $1.5 বিলিয়ন বাজার। তারপরও বার্ষিক বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় কোনো অংশগ্রহণ নেই এ খাতের ব্যবসায়ীদের। এমনকি বারবার আলোচনার দাবি জানানোর পরও এনবিআর এর পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগও তাদের। যদিও এনবিআর বলছে আনুষ্ঠানিকভাবে না হলেও ব্যক্তি পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা হয় ব্যবসায়ীদের সঙ্গে। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশে প্রতি বছর 2 কোটি পিস চামড়া থেকে ব্যবহার উপযোগী প্রক্রিয়াজাত চামড়া উৎপাদিত হয় 30 কোটি বর্গফুট, যার মধ্যে মাত্র 10 কোটি বর্গফুট চামড়া কাজে লাগছে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। বাকিটা ক্রাস্ট, ফিনিশড এবং চামড়াজাত পণ্য আকারে রফতানি করা হয়। আধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবল সংকটের মতো সমস্যার কারণে পুরোটা কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে প্রাক বাজেট আলোচনার মতো প্ল্যাটফর্মও কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। যদিও আসছে অর্থ বছরের বাজেট সামনে রেখে নগদ অর্থ সহায়তা, ব্যাংক ঋণের সুদ মওকুফ ও শিল্প স্থানান্তরে বিশেষ তহবিল গঠনের মতো দাবি দেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বনানীতে 2 ছাত্রী ধর্ষণ ঘটনায় গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ নিয়ে ব্রিফ করছেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সর্বশেষ আসামি নাইম আশরাফ গতকাল ধরা পড়ার পর গভীর রাতে তাকে নিয়ে আসা হয়েছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আজকে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই বিষয়ে আরো খুঁটিনাটি বিষয়গুলো জানা সম্ভব হবে। আর বাকি আসামিরা তাদের যার যে ভূমিকা ছিল সেটি কিছুটা অনেকটাই স্বীকার করেছে। তো তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এবং সেই সাথে আমরা বলতে চাই যে আবারও পুনর্ব্যক্ত করতে চাই যে এটি আপনার বিভিন্ন সময় মিডিয়াতে প্রকাশিত হয়েছে যে আসামি প্রভাবশালী। তো আমরা বলেছিলাম যে আইনের চোখে প্রভাবশালী বলে কোনো অপরাধী তো অপরাধী হিসেবে এই 5 জন এজাহার নামে 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই সাথে আমরা বলতে চাই যে তদন্তে যদি এদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য পারিপার্শ্বিক তদন্তে যদি আরো কারো সম্পৃক্ততা বেরিয়ে আসে সেটিও আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনাটা অনেকভাবেই লেখালেখি হচ্ছে, অনেকভাবেই নিউজ আসছে, কিন্তু আমরা একতরফা জানছি। মেয়েদের বক্তব্যগুলোই বিশেষ করে বেশি লেখালেখি হচ্ছে। তারা যে স্টেটমেন্ট আপনি জিজ্ঞাসাবাদ করেছেন এখানে একটা কথা আসলে আপসের ক্ষেত্রে আমার মধ্যে এই ঘটনাটা কি ছিল? দেখুন, বিষয়টি এই পর্যায়ে আমার মনে হয় যে ঘটনার প্রকৃত ঘটনা কি ঘটেছিল সেটি সেই সম্পর্কে আমরা এখনো যেহেতু জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে, 4 জন রিমান্ডে আছে, কারো রিমান্ডই এখন পর্যন্ত শেষ হয়নি এবং সর্বশেষ আসামি কেবল ধরা পড়েছে। কাজেই প্রকৃত ঘটনা এবং ঘটনার খুঁটিনাটি সম্পূর্ণ বিবরণ দেওয়াটা আমার মনে হয় তদন্তের স্বার্থেও সমীচীন হবে না। আর এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতেও পারিনি। তবে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, তো সেটি আর এটার আমাদের আইন অনুযায়ী
আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ভাষায় মানে যে সংজ্ঞা ধর্ষণের এবং পেনাল কোডে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই অনুযায়ী মোটামুটি ধর্ষণের মানে কিছু তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে এবং যেটি আমরা আরো যাচাই বাছাই এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা প্রকৃত ঘটনা যতটা বলা যায় আমরা আপনাদেরকে জানাবো। আপনারা তো মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এদের মুখোমুখি করার কোনো সম্ভাবনা আছে কিনা? এটি মেয়ে যারা ভিকটিম তো আসলে স্বীকার মানে আদালতে বিজ্ঞ আদালতে দেওয়া জবানবন্দি আইন অনুযায়ী সেটি তারা দিয়েছেন। তো আর আমরাও তো জিজ্ঞাসাবাদ বাদী এবং ভিকটিম দুজনই ভিকটিম, বাদী এবং তার বান্ধবী দুইজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছে। যে তথ্যগুলো আমরা আসামিদের জিজ্ঞাসাবাদে পাচ্ছি সেগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলিয়ে নিচ্ছি, কাজেই তাদের জিজ্ঞাসাবাদ তো অব্যাহত আছেই। পাশাপাশি অন্যান্য যারা ঘটনা সম্পর্কে যাদের ধারণা আছে অর্থাৎ হোটেলের অন্যান্যরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সংশ্লিষ্ট সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মধ্যে একজনের রিমান্ড আজকে শেষ হয়েছে, তাকে আজকে আদালতে পাঠানো, তার কাছ থেকে তো পুরোপুরি তথ্য পাওয়ার কথা, কিন্তু যেহেতু রিমান্ড চলছে আপনারা এই প্রধান অভিযুক্ত কিন্তু যাই বলি যার বিরুদ্ধে বেশি হয়েছে তাকে কাউকে ধরছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের স্বীকার করছে। সামগ্রিকভাবে ওই দিন রাতে ধর্ষণের সবগুলো পক্ষ মিলে কি আপনারা নিশ্চিত হয়েছেন কিনা এই অংশ যদি একটু বলতে এটি এখন পর্যন্ত যেহেতু মেইন অ্যাকিউজড তাকে জিজ্ঞাসাবাদ কেবল শুরু হয়েছে, কাজেই সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্সের ঘটনার কথা আমরা জানতে পেরেছি। তবে এই জিজ্ঞাসাবাদ শেষেই আমরা এই বিষয়ে মানে কি পরিস্থিতিতে কি হয়েছিল সেটি আমরা নিশ্চিত করতে পারবো। আর্থিক একটা বিষয় আসছে যে আর্থিক তৃতীয়বারের মতো ইউরোপের বাজারে আম রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের সব শর্ত পূরণ করেই হচ্ছে এই রপ্তানি প্রক্রিয়া। প্রতিযোগিতায় টিকে থাকতে এ খাতে প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইউরোপ সহ সারা দেশে রপ্তানি বাড়াতে এখনই দীর্ঘমেয়াদে পরিকল্পনার আহ্বান সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। মধুমাসের শুরুতেই ইউরোপের বাজারে রপ্তানি করা হবে সুস্বাদু ফল আম। তাই বাছাই, ধোয়া মোছা ও প্যাকেটিং এর কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট সবাই। প্রথম ধাপে ফ্রান্স, ইতালি ও সুইডেনে যাবে 7 টন আম। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এ খাতে আরো বেশি প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। প্রতিযোগিতামূলক বাজারে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে রেটে খুব কম্পিটিটিভ রেটে আমরা আছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা এদিক থেকে ইনসেন্টিভটা বেশি পাই তাহলে আমরা আরো একটু বেশি উৎসাহিত হব। যে প্রক্রিয়া আমরা করেছি, আশা রাখি ইউরোপের বাজারে কোনো বাধা আসবে না। গেল বছর ডিসেম্বরে আম আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। বালাইমুক্ত নিরাপদ উৎপাদনে সব ধরনের শর্ত পূরণ করেই এবার রপ্তানি করা হচ্ছে আম। ইউতে যে টেলিকনফারেন্স হয়েছে সেই টেলিকনফারেন্সে আমরা 18টা স্টেপে সচিত্র আমরা ওই বিষয়গুলো দেখিয়েছি এবং ইউরোপ আমাদের এই বিষয়গুলো দেখে তারা আমাদেরকে এই আম নেওয়ার জন্য অনুমতি দিয়েছে। ইউরোপের বাজারে সব ধরনের পণ্যের বাজার সম্প্রসারণে সরকারকে এখনই দীর্ঘমেয়াদে পরিকল্পনার আহ্বান সংশ্লিষ্টদের। আমরা যদি এক্সপোর্ট চেনে যেতে চাই তাহলে ফার্মারকে সাপোর্ট করা, যে মোর হিমসাব এবং ল্যাংড়া আম তারা কিভাবে কাল্টিভেশন করতে পারে এবং এটা একটা লং টার্ম প্ল্যানিং দরকার। তবে শুধু আমই নয়, পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী সব ধরনের সবজি রপ্তানি করা হবে বলেও জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুধু আমি না, আপনি জানেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন হয়। বিদেশ যে মানের শাকসবজি তারা চেয়ে থাকে, তারা আশা করে থাকে, সেই মান আমরা নিয়ন্ত্রণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। এবছর মোট 1000 টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণের আগে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। উন্নয়নের জন্য ইতিমধ্যে যেমন আমি দেখতে পাচ্ছি এই এলাকার অবস্থা, এখানে আপনাদেরকে এই বন্যা থেকে রক্ষার জন্য যেখানে যেখানে বেড়িবাঁধ করা দরকার অবশ্যই আমরা সেই বেড়িবাঁধ করে দেব। হাওরগুলির ভিতর থেকে যে নদীগুলি গিয়েছে সেই নদীগুলি খনন করতে হবে। সেই নদীগুলি খনন করে
তার নাব্যতা বাড়াতে হবে, যেন সেখানে আরো বেশি পানি ধারণ করতে পারে। খালগুলি খনন করে খালের নাব্যতা বাড়াতে হবে, কারণ এই এলাকায় মাছের চাষ সব থেকে বেশি ভালো হতে পারে। মাছ এবং যে কোনো জলজ জিনিস সেটা যাতে উৎপাদন, সেগুলি প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা সেটা আমাদের করতে হবে, এবং সেদিকে ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি। আমি হাওর উন্নয়ন বোর্ড করে দিয়েছি, যাতে করে এই হাওর অঞ্চল সার্বিকভাবে উন্নত হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা জলমগ্ন রাস্তা করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। বিভিন্নভাবে আমরা এলাকাগুলির উন্নয়নের পদক্ষেপ নিচ্ছি। কিন্তু আমরা চাই যে আপনারা এই সব অঞ্চল, আর বিশেষ করে খালিয়া জুড়ে আমি জানি যে একেবারে একটা বিচ্ছিন্ন দ্বীপ, এরকম বহু দ্বীপ অঞ্চল আমাদের রয়েছে, সেই সব এলাকার মানুষ তাদের সার্বিক উন্নয়ন করা, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, যাতে চিকিৎসা সেবা পায়। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দেওয়া হচ্ছে। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলির শয্যা সংখ্যা আমরা বৃদ্ধি করে দিয়েছি। প্রত্যেক উপজেলায় আমরা যেমন সরকারি স্কুল এবং কলেজ করে দিচ্ছি একটি করে, আবার একটি মসজিদও আমরা করে দেব, সে প্রকল্প আমরা পাস করেছি। আর বিশেষ করে আজকে এই স্কুলটা যেখানে আমরা আছি, আমি জানি যে এই স্কুলটা যাতে আরো উন্নতি হয় তার ব্যবস্থা আমরা নেব, কারণ আমরা একটা স্কুল হয়তো সরকারি করেছি, কিন্তু আপনাদের এই স্কুলটাই উপজেলা হেডকোয়ার্টারে, কাজে আমরা এই স্কুলের সার্বিক উন্নয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সে পদক্ষেপ আমি ইনশাল্লাহ নেব, যাতে স্কুলের সার্বিক উন্নতি হয় সেটা আমরা নেব। তাছাড়া আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, হাওর এবং পাহাড়ি অঞ্চল ছেলে মেয়েদের যাতায়াত করা কঠিন, আর বিশেষ করে বর্ষার সময় যত সাগরের মতো হয়ে যায় এবং ঢেউ ওঠে, সেই জন্য প্রত্যেকটা হাওর অঞ্চলে আমরা আবাসিক স্কুল করে দেব ছেলে মেয়েদের জন্য, যাতে সেই স্কুলে বসবাস করে তারা লেখাপড়া শিখতে পারে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, কারণ আমরা শিক্ষাকে গুরুত্ব দিই। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিনামূল্যে বই দিচ্ছি। এই বছরও জানুয়ারি মাসে 36,21,42,245 খানা বই বিনামূল্যে আমরা বিতরণ করেছি। প্রায় 4,26,35,927 জন ছাত্রছাত্রী 36,21,42,245 খানা বই বিনামূল্যে পেয়েছে। বাবা মাকে আর পয়সা খরচ করে বই কিনতে হয় না। আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বই কেনার দায়িত্ব আমরা নিয়েছি, আমরা দিচ্ছি। তাছাড়া আমরা উপবৃত্তি দিচ্ছি। যে মা দরিদ্র বাচ্চাকে স্কুলে পাঠাবে, এই প্রাথমিকে 1,30,00,000 মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে আমরা টাকা পাঠাচ্ছি, উপবৃত্তির টাকা। তাছাড়া সর্বসাকুল্যে প্রায় 1,73,00,000 শিক্ষার্থী এই উপবৃত্তি পাচ্ছে একবার উচ্চ শিক্ষা পর্যন্ত। আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সেখানে আমরা ছেলে মেয়েদের ট্রেনিং করাচ্ছি, তারা শিক্ষা নেবে, ঘরে বসে দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, সেই ব্যবস্থা করছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি, কম্পিউটার দিয়ে দিচ্ছি, আমরা ল্যাপটপ দিয়ে দিচ্ছি। আমরা সেভাবে ট্রেনিং করাচ্ছি যেন আমাদের ছেলেমেয়েরা আধুনিক প্রযুক্তি শিক্ষা নিতে পারে। তাছাড়া ট্রেনিং ইনস্টিটিউট আমরা করে দিচ্ছি। এই অঞ্চলে আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি। আমরা দেশের মানুষের আর্থসামাজিক উন্নতির জন্য পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে আমি যখন প্রথমবার সরকারে আসলাম, তখনই আমরা যারা আমাদের বয়োবৃদ্ধ, কর্মক্ষম না, কাজ করতে পারেন না, বা বয়সের ভারে নুজ, সেই বয়স্কদের জন্য আমরা বয়স্ক ভাতা দিচ্ছি। আমাদের বিধবা বোনেরা বা স্বামী পরিত্যক্তা ছেলে মেয়েদের নিয়ে অসহায় হয়ে যায়, তাদেরকে আমরা বিধবা ভাতা দিচ্ছি। প্রায় 31,50,000 বিধবাকে, বয়স্ককে ভাতা দিচ্ছি, এবং 11,50,000 বিধবা এবং স্বামী পরিত্যক্তাদের আমরা ভাতা দিচ্ছি। 7,50,000 প্রতিবন্ধীদের আমরা ভাতা দিচ্ছি। দুস্থ মুক্তিযোদ্ধা তাদের ভাতার ব্যবস্থা করছি। তাছাড়া বিভিন্ন এনজিওর মাধ্যমেও আমরা আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি, যে কোনো মানুষ যেন একেবারে না খেয়ে কষ্ট না পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা দিচ্ছি। আমি ইতিমধ্যে এখানে আমাদের ডিসি সাহেব আছেন, তাকে আমি নির্দেশ দেব, এবং খালিয়াজুড়ি এবং শুধু তাই না, এই হাওড় অঞ্চল বিশেষ করে নেত্রকোনায়
একটি মানুষও গৃহহারা থাকবে না। কাজে এই অঞ্চলে খালিয়াজুড়ি সহ নেত্রকোনার প্রতিটি উপজেলায় কতজন মানুষ গৃহহারা, ভূমিহীন, তার তালিকা করে বিনা পয়সায় তাদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম প্রকল্প, গুচ্ছ গ্রাম প্রকল্প, গৃহায়ণ তহবিল বিভিন্নভাবে আমরা বিনা পয়সা ঘর তৈরি করে দেব। এই জন্য ঘর করে দেব যে আওয়ামী লীগ এখন ক্ষমতায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলেছেন। এই আওয়ামী লীগ সংগঠন নিয়েই তিনি এদের স্বাধীন করেছেন। স্বাধীন বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষের মাথা গোঁজার ঠাঁই ইনশাল্লাহ আমরা করে দেব। আমি জানি, আমিও নদীভাঙ্গা এলাকার মানুষ, প্রতিনিয়ত নদীভাঙ্গা হয়, এই নদীভাঙ্গায় বহু মানুষ গৃহহারা হয়ে যায়। কিন্তু যখনই যারা গৃহহারা হবে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব যতটুকু পারি। গরিবানা হলে একটা টিনের ঘর করে দিয়ে সেটাও আমরা দেব। সেইভাবেই আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। এক একটা পরিবার কি কাজ করতে চায় তাদের কাছে শুনে আর্থিক সহায়তা দিয়ে তাদের কাজগুলি এবং সেখান থেকে সে অর্থ উপার্জন করতে পারবে। সেখানে যদি তারা এই কাজের মধ্য দিয়ে 200 টাকা জমাতে পারে তাহলে সরকার তাকে আরো 200 টাকা দেবে, তার 400 টাকা হবে তার জমা। এভাবে 2 বছর আমরা সাহায্য করব। এবং সেই টাকা রাখার জন্য আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। ওই ব্যাংকের মাধ্যমে পরবর্তীতে কারো মুখাপেক্ষি হয়ে না, নিজের অর্থ দিয়েই নিজের ব্যবসা বাণিজ্য হোক, চাষবাস হোক, কুটির শিল্প হোক, যে যে কাজ করতে চান সেই কাজ করে নিজের পায়ে দাঁড়াবেন, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবেন। সেই পদক্ষেপ নিয়েছে এই একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের যুব সমাজ যারা আছে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। কোনো জামানত ছাড়াই 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবে। এই টাকা দিয়ে নিজেরা ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করতে পারবে বা কোনো একটা কাজ করে অথবা বন্ধু বান্ধব মিলে এই টাকা নিয়ে একটা কিছু নিজের পায়ে দাঁড়াবার মতো কোনো কাজ নিজেরা করতে পারবে। ওই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে, যাতে বেকার না থাকতে পারে, নিজেরাই কাজ কর্মসংস্থানের মাধ্যমে আরো মানুষকে চাকরি দিতে পারে, সেই ব্যবস্থা সেই পদক্ষেপ আমরা নিয়েছি। যারা অন্তঃসত্ত্বা মা আমরা তাদেরকে ভাতা দিচ্ছি, যারা হতদরিদ্র, যে তার সন্তান সুস্থ হয়ে জন্মগ্রহণ করে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যে মা সন্তান হবার পর মাতৃদুগ্ধ দান করে সেই মাকে আমরা আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছি। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণের আগে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এ সময় বাণিজ্যে আরো থাকছে। পরিবেশের ছাড়পত্র ছাড়াই কক্সবাজারে গড়ে উঠেছে 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। আবর্জনা মিশছে সাগরে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। রমজানকে সামনে রেখে সারা দেশে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও দেখা মিলছে না যশোরে। এতে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ডিলাররা বলছেন লোকসানের আশঙ্কায় তারা পণ্য তুলছেন না। জেলা প্রশাসন বলছে যেসব ডিলার পণ্য উত্তোলন করছে না তাদের লাইসেন্স বাতিল করে রমজানের আগেই নতুন ডিলার নিয়োগ করা হবে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রমজান উপলক্ষে 15 মে থেকে সারা দেশে খোলা বাজারে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও খেজুর বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সরকারি ঘোষণার পর আশার আলো দেখেন স্বল্প আয়ের মানুষেরা, কিন্তু বুধবার পর্যন্ত যশোরের কোথাও বিক্রি হতে দেখা যায়নি স্বল্প মূল্যের এসব পণ্য। সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অন্যান্য জেলায় বিক্রি হচ্ছে দেখছি পত্রিকায়, কিন্তু যশোরে আজ পর্যন্ত দেখিনি বিক্রি হতে। টিসিবির মাল বিক্রি হচ্ছে, অনেক জেলায় জেলায় দিচ্ছে, কিন্তু আমাদের যশোর জেলায় হওয়ার কথা আমরা পাচ্ছি না। এখন আমরা পাইনি। এখন যদি সরকার এই সমস্ত মাল পাতাম আমরা, তাইলে আর সুবিধা হতো জনগণের জন্য। টিসিবির ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী মালামাল না পাওয়ায় লোকসানের আশঙ্কায় পণ্য তুলছেন না তারা। টিসিবির মাল আমাদের যে বরাদ্দ দেয়, এবছর বরাদ্দ দিয়েছে 1500 কেজি, তা খুলনা থেকে যশোর আনতে ভাড়া 3000 টাকা।
কমিশন হচ্ছে ৫,০০০ টাকা। যে মালটুক দিচ্ছে সরকার টিসিবি থেকে, সে মালটুক আমাদের নিয়ে এসে আমাদের জনগণের মাঝে আমরা দিতে পারছি না, খুব সীমিত। খুব অল্প লাভ হয়, আর ট্রাক ভাড়া অনেক বেশি খুলনা থেকে ক্যারি করতে হয়। স্থানীয় পর্যায়ে কোনো গুদাম নাই, জেলা পর্যায়ে যদি গুদাম হতো তাহলে কিছু লাভ পেলে হয়তো ডিলাররা মালটা উত্তোলন করত। জেলার শীর্ষ কর্মকর্তা জানালেন, যেসব ডিলার মালামাল উত্তোলন করছেন না তাদের লাইসেন্স বাতিল করা হবে। নতুন করে আগ্রহী যারা, তাদেরকে নিয়ে রমজানের আগেই যাতে তারা ডিলারশিপ পেয়ে ন্যায্য মূল্যে সরকার যে এই দ্রব্যাদি বিতরণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যাতে জনগণের কাছে আমরা পৌঁছাতে পারি, আমরা নতুন ডিলার নিয়োগ করে সে পৌঁছানোর ব্যবস্থা করব। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 84 জন ডিলার রয়েছেন, যার মধ্যে 4 থেকে 5 জন মালামাল উত্তোলন করেছেন। সময় সংবাদ, যশোর। উদ্বোধনের 1 বছর পরে কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার পার্কিং শেড। সকালে বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম খালেক ইকবালের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, গাড়ি আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে 2014 সালে 1,92,000 বর্গফুট জায়গা নিয়ে কার পার্কিং শেড তৈরির কাজ শুরু হয়। গত বছর মে মাসে কার্যক্রমটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এটি নির্মাণে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই কার শেড। একসঙ্গে প্রায় 1000 গাড়ি রাখার সুবিধা রয়েছে এখানে। পরবর্তীতে অবকাঠামো বাড়ার পরে আরো প্রায় 3000 গাড়ি এখানে রাখা সম্ভব হবে। এর ফলে আমদানি কার্যক্রম আরো গতিশীলতা আসবে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর আমাদের রূপকল্প 2021 এবং 2041 সামনে রেখে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই কারণে গত বছরখানেক ধরে আমরা এই কার শেডটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা এটা নির্মাণ করেছি এবং একই সাথে 2টো কার ক্যারিয়ার আমরা ক্রয় করেছি। সৈকত শহর কক্সবাজারে পরিবেশের কোনো ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে 450-এরও বেশি হোটেল, মোটেল ও রিসোর্ট। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়ন না করায় ময়লা আবর্জনা মিশছে সাগরের পানিতে। এমনকি সমুদ্র তট থেকে সৈকতের 500 মিটার পর্যন্ত ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা ঘোষণার পরও গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় কক্সবাজারের সবগুলো হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। কক্সবাজার রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হোটেল, মোটেল ও রিসোর্টের শহর এখন পর্যটন কেন্দ্র কক্সবাজার। কলাতলি থেকে লাবণী হয়ে সুগন্ধা পয়েন্ট, রাস্তার দুপাশে শুধু হোটেল আর হোটেল, কোথাও খালি জায়গা নেই বললে চলে। বর্তমানে 450-এর বেশি হোটেল রয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের দাবি 40 থেকে 50টি হোটেল ছাড়পত্র নিয়ে স্থাপনা গড়ে তুলেছে। বাকিগুলোর পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। আর এখন পর্যন্ত কোনো হোটেল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন না করায় সব ধরনের ময়লা আবর্জনা গিয়ে মিশছে সাগরের পানিতে। তাদেরকে আমরা শর্ত সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র দিয়েছিলাম, যাদেরকে বলা হয়েছিল যে 6 মাসের মধ্যে তারা এসটিপি করবে, তারা করেনি। ফলে এখন আমরা সবগুলোকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। প্রতি বছরই 10 লাখের বেশি পর্যটক বিনোদনের জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যায়। পর্যটকদের সুবিধার্থে গড়ে উঠেছে বিভিন্ন তারকামানের সব হোটেল। কিন্তু হোটেল নির্মাণের শুরুতে বাধা না দিলেও এই অবস্থায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কঠোর অবস্থানকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন হোটেল ব্যবসায়ীরা। বর্তমানে যেসব হোটেল হচ্ছে ওখানে সোয়ারের ট্রিটমেন্ট করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে বিভিন্নভাবে চাপাচাপি করছে, তারা নোটিশ দিচ্ছে। আমরা যখন হোটেল শুরু করি সেই সময় তো স্টেপি প্ল্যান বা এইটপের প্ল্যান আমাদের আসলে জানা ছিল না। যখন হোটেল অপারেশনে যায় এর 1-2 বছর পর যখন আমাদের বলে, তখন কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য এটা ডিফিকাল্ট করাটা। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন না করার পাশাপাশি সৈকত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। এসটিপি না থাকার কারণে এবং তাদের পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে আমরা পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে তাদেরকে নোটিশ করেছি এবং তাদের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে এবং তাদেরকে এসটিপি স্থাপন করতে বাধ্য করা হবে। ইতিমধ্যে কক্সবাজারের 261টি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বাকি হোটেল মালিকদেরও পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হবে অভিযোগের শুনানিতে অংশ নেওয়ার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে শ্রমিক অধিকার ও কর্মপরিবেশ আগে নিশ্চিত করতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সহযোগিতা চুক্তি টিকফার 3য় সভা শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। তবে সভায় বহুল আলোচিত জিএসপি সুবিধা নিয়ে আলোচনা হয়নি। বাণিজ্য সচিব জানান, বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে দুই দেশ একমত।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতা চুক্তি টিকফা কার্যকর বিষয়ক তৃতীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন। বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। তবে এই আলোচনায় জায়গা পায়নি জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি। বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক হয়রানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তবে শ্রম ও কর্মসংস্থান সচিব জানান, কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকারের প্রশ্নে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। শ্রম আইন সংশোধন থেকে এবং পুনঃসংশোধনের একটা চিন্তা ভাবনা চলছে। ট্রাইপার্টিট কমিটি করেছি, আরএমজি সেক্টরের জন্য এক্সক্লুসিভ ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আমরা এসওপি করছি। এই সময় যুক্তরাষ্ট্রের বাজারে বেশি সংখ্যক পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে জটিল হিসেবে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, সবই নির্ভর করছে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করার উপর। দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে আমরা একমত। তবে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্কারের সাথে সম্পর্কিত। বাংলাদেশকে এক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে হবে। বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের প্রবেশাধিকার এবং শুল্কমুক্ত বাজার সুবিধা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের বেশ কিছু খাত চিহ্নিত করে আহ্বান জানানো হয়েছে বিনিয়োগের জন্য। দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো বৃদ্ধি করা যায় সে ব্যাপারে ওয়েজ এন্ড মিনস, অর্থাৎ কোন পথে আমরা যাব, কি করলে সেটা বাড়বে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আমরা বিভিন্ন সেক্টর আইডেন্টিফাই করেছি। বাংলাদেশের অন্তর্ভুক্ত করেই আমরা বলেছি যে আমাদের সব লিস্ট ডেভেলপড কান্ট্রিজের ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাওয়া উচিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় করা মামলা তুলে নেওয়ার ব্যাপারটি বিবেচনায় রয়েছে সরকারের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সরকার জনগণের কাছে কর বাড়ানোর প্রস্তাব করতে পারে, কিন্তু সিদ্ধান্ত দিতে পারে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় সাধারণ মানুষের মাঝে কর ভীতি দূর করে কর আইনটি সহজভাবে উপস্থাপনে এনবিআরকে আহ্বান জানান সেরা করদাতা অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। বিভিন্ন ক্যাটাগরিতে সংস্কৃতি কর্মীদের সেরা করদাতা পুরস্কার দিয়ে উৎসাহিত করার পাশাপাশি করের হার না বাড়িয়ে এর পরিধি বাড়ানোর পরামর্শ দেন সংস্কৃতি কর্মীরা। এ সময় রাজস্ব আহরণে সংস্কৃতি কর্মীদের পাশে থাকার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। কর বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে, এই সিদ্ধান্ত সরকার প্রস্তাব করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে না গণতন্ত্র। মূসক কি, তারপরে প্রবৃদ্ধি কি, মানে দরকার নেই। এগুলোর সহজতর একটা বাংলা বের করে যাতে সাধারণ মানুষকে বোঝানো যায় কর দিলে আমার সুবিধা কি, যে এই কয়টা মানুষ কর দেওয়াতেই আমার রাস্তার এই অবস্থা, আমি বিদ্যুৎ পাচ্ছি, পানি পাচ্ছি। যদি আরো বেশি সংখ্যক মানুষ কর দেয়, একদম লেম্যানস ল্যাঙ্গুয়েজ যেটা, তাহলে আমাদের এই সুবিধাগুলো আরো বাড়বে। মানুষের বৈভব বেড়েছে, বিত্ত বেড়েছে, কিন্তু এই যে ট্যাক্স দেবে সরকার, এটা যে দেশের কাজ করছে, এটা কিন্তু ওই আমি মনে হয় যে এই মানসিকতা, এই মনোভাবটাই তৈরি হয়নি আমাদের মধ্যে। এটা তৈরি হওয়া উচিত। চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ইউরো ও পাউন্ডের নিম্নমুখী দর, ব্রেক্সিট সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেশে রপ্তানি কমেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। গতকাল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বাংলাদেশ ডেনিম এক্সপো 2017 উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। তৈরি পোশাক খাতের জন্য দেশের দারিদ্র্য অনেক কমেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এ সময় বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে বর্তমানে দেশের তৈরি পোশাক খাত একটি স্থিতিশীল অবস্থায় এসেছে বলে উল্লেখ করেন পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। এই বছর আমরা $37 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ইউরো পাউন্ডের নিম্নমুখী দর, ব্রেক্সিট সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তার কতটুকু অর্জন হবে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এটা হয়তো $36 বিলিয়ন আশেপাশে থাকতে পারে। আমাদের 2021 সালে $50 বিলিয়ন লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় $60 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। উন্নয়নশীল দেশে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান।
গতকাল রাজধানী একটি হোটেলে D8 সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের উপরও জোর দেন তিনি। সম্মেলনে বাংলাদেশ, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, উন্নয়নশীল এই 8টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মালয়েশিয়া, টার্কি। উন্নয়নশীল দেশ হিসেবে ইরান, তুরস্ক, মালয়েশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যথেষ্ট উন্নতি করেছে। গত কয়েক বছরে নিজেদের সীমিত সম্পদ দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবে সাইবার হুমকি সহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কারিগরি সহায়তা জোরদার করা উচিত। নারী ও পুরুষের অংশগ্রহণে দলীয় সভা ও এলাকায় সদস্যদের নির্যাতন প্রতিরোধের চেষ্টা শারীরিক নির্যাতন কমাতে কার্যকর। আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মহাখালীতে আইসিডিডিআরবির মিলনায়তনে গবেষণা বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। সেমিনারে নারীদের প্রতি সহিংসতা রোধে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। অষ্টম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার আগারগাঁয়ে আইএবি সেন্টারে বার্জার সেমিনার রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজনে জুরি বোর্ডের বিচারকদের দায়িত্ব পালন করবেন স্থপতি মুস্তফা আমিন, স্থপতি এহসান খান ও স্থপতি ডক্টর খন্দকার সাব্বির আহমেদ। এবার বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফটের তথ্য ভান্ডারে হানা দেওয়ার হুমকি দিয়েছে র্যামসওয়্যার হ্যাকাররা। সেই সঙ্গে আগামী মাসে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে গোপন তথ্য ফাঁসেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বিশ্বব্যাপী ওয়ান ক্রাই র্যামসওয়্যার নামে সাইবার হামলার ক্ষতিকর প্রভাব কমাতে শুরু করলেও ঝুঁকি কমেনি বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। শ্যাডো ব্রোকার্স নামে অজ্ঞাত পরিচয়ের ও হ্যাকিং গ্রুপ গোপন কোড ও তথ্য ফাঁসের হুমকি দেওয়ার আরও সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। এর আগে সাম্প্রতিক সাইবার হামলার জন্য উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপ লাজারাসকে সন্দেহ করা হলেও সত্যিকারের অপরাধীদের শনাক্ত করা সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত শুক্রবার থেকে বিশ্বজুড়ে সাইবার হামলায় 1.5 শতাধিক দেশের 3 লাখেরও বেশি কম্পিউটার অচল হয়ে পড়ে। হ্যাকিং এর শিকার প্রতিটি ওয়েবসাইট পুনরায় সচল করা বাবদ বিটকয়েনের মাধ্যমে $300 করে দাবি করে অজ্ঞাত পরিচয় হ্যাকাররা। আগামী 1 জুন রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। 3 দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন সহ বিশ্বের 26টি দেশের অন্তত 39 জন মন্ত্রী। পাশাপাশি অংশগ্রহণ করবেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের অন্তত 5,000 প্রতিনিধি। এ ফোরামে $1,700 কোটি মূল্যের আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পের চুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে। ফোরামের পাশাপাশি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিনিয়োগ ও ব্যবসা বিষয়ক প্রদর্শনী। উত্তর আমেরিকা এবং এশিয়া থেকে 10% কর্মী ছাঁটাই করবে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। শেয়ারের দাম কমার কারণে মুনাফা বাড়াতেই এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী 1 অক্টোবর থেকে এ ছাঁটাই কার্যক্রম শুরু হবে। তবে ফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যেসব কর্মীদের ছাঁটাই করা হবে তাদের দেয়া হবে অবসরকালীন ভাতা, তবে খণ্ডকালীন কর্মীরা এ কার্যক্রমের বাইরে থাকবে। এ পদক্ষেপ বাস্তবায়নে $300 কোটি আয় করতে পারে ফোর্ড। গেল 7 বছরের মধ্যে চলতি বছর প্রথমবারের মতো গাড়ির বিক্রি কমেছে ফোর্ডের। বর্তমানে ফোর্ডের বিভিন্ন শাখায় কাজ করছেন অন্তত 2 লাখ কর্মী, যাদের মধ্যে অর্ধেকই উত্তর আমেরিকান ফার্মে কর্মরত। Industry wages are around the European average, almost double those of regional competitors. রাশিয়া পরিচালিত কয়েকটি বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে ইউক্রেন। দেশটিতে সোশ্যাল নেটওয়ার্ক VK.com সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্সে OK.com বন্ধ করে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পেরোশেঙ্কো। অথচ ইউক্রেনের অর্ধেক জনগোষ্ঠীর কাছে এই ওয়েবসাইটগুলো
ফেসবুক গুগলের চেয়েও সর্বাধিক ব্যবহৃত। ইউক্রেনে ফেসবুকের পরিবর্তে vk.com ব্যবহার করে অন্তত 1.5 কোটি মানুষ। পাশাপাশি গুগলের পরিবর্তে সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্স ব্যবহার করেন অন্তত 1,10,00,000 মানুষ। পাশাপাশি রাশিয়ার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি ল্যাব, ইউটিউব এবং কয়েকটি রুশ টিভি চ্যানেলও ইউক্রেনে বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে মন্দার মুখে পড়েছে ইউরোজোনের দেউলিয়া দেশ গ্রিস। এ প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি কমেছে 0.1%। গেল বছর দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি কমেছে 1.2%। তবে গেল বছরের তৃতীয় প্রান্তিকে কিছুটা শক্ত অবস্থানে ছিল গ্রিসের অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, ঋণ পেতে ব্যয় সংকোচন নীতির বাস্তবায়ন এবং গ্রিক সরকারের অর্থনীতি শক্তিশালী করতে নেওয়া পদক্ষেপগুলো বিপরীতমুখী হয়ে কাজ করছে। তবে দাতাগোষ্ঠী থেকে 8,600 কোটি ইউরো ঋণের পুরোটা পেতে শর্ত অনুযায়ী পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছে গ্রিক সরকার। এর আওতায় 2019 সালে পেনশন কাটছাঁট এবং 2020 সালের মধ্যে সঞ্চয় বাড়ার পরিকল্পনা রয়েছে অ্যাথেন্সের। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করে চলছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে উন্নতি নেই বাস সিস্টেমের, সীমাহীন দুর্ভোগের যাত্রীরা। কৌশলগত গণপরিবহন পরিকল্পনা অনুযায়ী বাস সিস্টেমের সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। বার্ষিক বাজেট প্রণয়ন পরিকল্পনায় প্রক্রিয়ায় কোনো অংশগ্রহণ নেই দেশীয় চামড়া শিল্প ব্যবসায়ীদের। আনুষ্ঠানিকভাবে না হলেও ব্যক্তি পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা হয় বলছে এনবিআর। এবং সব শর্ত পূরণ করে আবারও ইউরোপে আম রপ্তানি করছে বাংলাদেশ। প্রণোদনার দাবি ব্যবসায়ীদের, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।